My dear students, I hope all of you are well. This is an introductory class on land laws in Bangladesh, and through this class, you will be able to get some very basic and primary idea about land-related issues and as well as the land laws in Bangladesh. And for your better understanding, I have made some slide for you, and that slide will be very helpful for you. সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাসটিকে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি ক্লাস। ওকে, আমরা স্লাইডে চলে যাই। আমরা যদি স্লাইডে যাই, আমরা দেখছি যে এটাকে ইন্ট্রোডাক্টরি ক্লাস নামকরণ করা হয়েছে এবং সেখানে তিনটি টপিকে আজকের আলোচনাটাকে সাজানো হয়েছে। একটি হচ্ছে ইন্ট্রোডাকশান, আরেকটি হচ্ছে ল্যান্ড ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশান অ্যান্ড ল্যান্ড ল অ্যান্ড হিস্ট্রিক্যাল এভলিউশন অফ ল্যান্ড ল। তো আমরা যদি ল্যান্ড ল পড়ছি কিন্তু ল্যান্ডের ডেফিনেশন পড়ছি না, এটি কিন্তু হয় না, এবং ল্যান্ডের ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি মনে করি যে হিস্টোরিক্যাল এভলিউশন অফ ল্যান্ড ল, অর্থাৎ একটি ভূমি আইনের হিস্ট্রি বা ওর ব্যাকগ্রাউন্ড বা পটভূমি কিভাবে আসলো, আজকের যে আইনটি তোমরা পড়ছো সেই আইনটি কিভাবে আসলো, এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এগুলো আজকের আলোচনায় থাকবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে এবং শুনবে, এবং তাতে তোমাদের ল্যান্ডার যে প্রাথমিক যে নলেজ সেটি আশা করি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে। সো আমরা যদি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলি, যে আজকে তোমরা জেনে আশ্চর্য হবে যে বাংলাদেশের যে কোর্টের যে সিভিল এবং ক্রিমিনাল কেসগুলো করা হয় বা রুজু করা হয়, মোস্ট অফ দেম, অলমোস্ট 2/3 আর ড্রাইভড ফ্রম ল্যান্ড ডিসপিউট। অর্থাৎ 2/3 এই মামলাগুলোর উৎপত্তি হয় ভূমির বিরোধের জেরে। সুতরাং এই ভূমি আইনটি অধ্যয়ন করা বা এটার স্টাডি করা, এটাকে এভালুয়েট করা, এটাকে রিভিউ করা, এটাকে অ্যামেন্ড করা, এটা কতটি যে গুরুত্বপূর্ণ, কতখানি গুরুত্বপূর্ণ এটি তোমরা বুঝতেই পারছো যে বাংলাদেশে 2/3 মকদ্দমায়, সেটা বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, আর ড্রাইভড ফ্রম ল্যান্ড ডিসপিউট। সো এটি কিন্তু আমাদের অধ্যয়ন করা প্রয়োজন। তো বাংলাদেশে, এছাড়াও বাংলাদেশে তোমরা জানো যে আমরা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমাদের যে জনগণ, আমরা যারা জনগণ, আমরা বাংলাদেশের নাগরিকরা, উই আর কোরলি ডিপেন্ডেন্ট অন ল্যান্ড। আমাদের লাইভলিহুড, আমাদের জীবন জীবিকা কিন্তু ভূমির উপর নির্ভরশীল। এবং সবচেয়ে মজার বিষয়টি হলো যে বাংলাদেশের এই ভূমি আইনগুলো তো আছেই, ভূমি আইনের পাশাপাশি বাংলাদেশের যে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে একটি বড় সমস্যাগুলো রয়েছে। কারণ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা বাংলাদেশে, দে আর নট অনলি মানে ইনএফিশিয়েন্ট, দে আর অলসো করাপ্ট। এটি একটি কারণে বাংলাদেশে যে প্রবলেম, এই ডিসপিউটটা রাইজ হওয়ার এটি একটি কারণ। তো বাংলাদেশে যেহেতু জনবহুল একটি দেশ, তো সেখানে ল্যান্ডের উপর একটি প্রেশার আসবে, ল্যান্ডের ডিসপিউট বাড়বে, এটিও যেমন স্বাভাবিক। তো বাংলাদেশে যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটিও কিন্তু খুব ভালো অবস্থায় নেই, তো যে কারণে ল্যান্ডের ডিসপিউট বাড়ছে। তো অনেকেই আমি দেখি যে আইনের ছাত্ররা বা আইনের যারা আইন পড়ে তারা বলে যে ভূমি আইন একটি কঠিন আইন, কারণ দেওয়ানি নাকি অনেক কঠিন। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। হ্যাঁ, তবে কিছুটা সত্য যে ভূমি আইনের যে লিঙ্গুইস্টিক একটা ব্যাপার আছে, অর্থাৎ ভাষাগত যে বিষয়, এটি কিছু ক্ষেত্রে দুর্বোধ্য মনে হতে পারে। তবে কেউ যদি মানে চেষ্টা করে, ভালোভাবে পড়ে, আত্মস্থ করার চেষ্টা করে, তাহলে সে ভূমি আইনের, আমি মনে করি যে ভূমি আইনের আসল যে রস সেটি আস্বাদন করতে পারবে এবং ভূমি আইন সম্পর্কে ভালো একটা আইডিয়া সে নিতে পারবে। সো ওকে, আমরা ক্লাসের মূল জায়গাটায় এখন চলে যাই, যে ল্যান্ডের ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন। আসলে ল্যান্ড কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে এবং ল্যান্ডের আসলে ক্লাসিফিকেশনটা কি। তো আমরা যদি স্লাইডে চলে যাই যে ল্যান্ডের ডেফিনেশন কি, সেখানে আমরা দেখব যে ল্যান্ডকে ডিফাইন করা হচ্ছে যে ল্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য আর্থ সারফেস, both land and water as well as natural resources in their original state, mineral deposit, wildlife, fish, timber and water also. ওকে, এটি এটি একটি জেনারেল ডেফিনেশন, যে আসলে ল্যান্ডকে প্রথম বলা হচ্ছে আর্থ সারফেস, মানে ভূপৃষ্ঠ আমরা যেটাকে বলি, যেটা হতে পারে ভূমি এবং পানি। কারণ আমরা জানি যে ভূপৃষ্ঠে পানি এবং ভূমি দ্বারা আবৃত। আমরা যদি 70% ওয়াটার বলি, তো 30% আমরা ল্যান্ড বলে জানি, তাই না? তো সেক্ষেত্রে আমরা
ম- বলবো যে এটা যে আমরা যেটাকে আর্থ সারফেস বলছি, আমরা যদি ল্যান্ডের অংশটা ধরি, তো এই ল্যান্ডের ক্ষেত্রে আবার আমরা দেখব যে এটার আবার নিচে অর্থাৎ বিলো অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ ভূমির পৃষ্ঠের, এটা ভূমিকে যদি বলি তো ভূমির উপরে এবং নিচে। অর্থাৎ যদি উপরে যাই, সে উপরে ভূমির উপরে কি থাকতে পারে, ভূমির উপরে জলাশয় থাকতে পারে, ভূমির উপরে বন থাকতে পারে, ভূমির উপরে তোমার বিল্ডিং থাকতে পারে। তো এগুলো থাকতে পারে, এটিও কিন্তু আমরা ভূমির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করব, মানে সবগুলো ইনক্লুড করবে। আবার যখন আমরা তোমার বিলো চিন্তা করব, যে ভূপৃষ্ঠের নিচে চিন্তা করব, সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক মিনারেল ডিপোজিট থাকতে পারে। মিনারেল ডিপোজিট থাকতে পারে মানে প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, সেখানে তেলের খনি থাকতে পারে, কয়লার খনি থাকতে পারে, সেখানে সোনার খনি থাকতে পারে, হীরার খনি থাকতে পারে। এই সবগুলোই কিন্তু তখন ল্যান্ডের ডেফিনেশনে অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়টি খুব মজার। তো যে কোনো কিছুই ভূমির সাথে অ্যাটাচ থাকুক না কেন, সবগুলোই কিন্তু ভূমির সংজ্ঞায় গণ্য হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা আরও ইনক্লুড করছে ইজমেন্ট রাইটকে। অর্থাৎ তোমরা সেকেন্ড পয়েন্টটা যদি দেখো, এখানে দেখো যে ইট অলসো ইনক্লুডস অ্যান ইজমেন্ট রাইট, প্রিভিলেজ অর বেনিফিট ইন অর ওভার অর ড্রাইভড ফ্রম ল্যান্ড। অর্থাৎ অ্যানি রাইট, অ্যানি বেনিফিট হুইচ ইজ ড্রাইভড ফ্রম ল্যান্ড। যেমন আমি যদি বলি একটি রাইটের কথা, যেমন ভূমির উপরে অনেকের পানির অধিকার থাকতে পারে, চলাচলের অধিকার থাকতে পারে, রাইট টু মুভমেন্ট, অনেকের চলাচলের অধিকার থাকে। এই যে চলাচলের অধিকারটা, এটাকে আমরা বলি যে ইজমেন্ট রাইট, তাই না? পানির অধিকার, আমরা ইজমেন্ট রাইট। আমরা বলি যে আমার আলো পাওয়ার অধিকার, দিস ইজ অ্যান ইজমেন্ট রাইট। তো এই রাইটগুলোও কিন্তু ভূমির সাথে সম্পর্কিত যেহেতু, সুতরাং এগুলোও কিন্তু ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। সো আমরা লাস্টলি যদি লিগ্যাল সেন্সে দেখি যে লিগ্যাল সেন্সে আসলে ভূমির সংজ্ঞা কি, যদি আমরা লিগ্যাল সেন্সে দেখি তখন বলা হচ্ছে যে ল্যান্ড ইজ নট রেস্ট্রিক্টেড টু দ্য আর্থ সারফেস। শুধু আর্থ সারফেসকে রেস্ট্রিক্ট করে না, বাট ইট এক্সিডস বিলো অ্যান্ড অ্যাবভ দ্য সারফেস। অর্থাৎ এটি ভূপৃষ্ঠের বিলো অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ উপর এবং নিচে যা যা থাকবে সব কিছুই ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত। অর্থাৎ একটু আগে যে কথাগুলো আমি এক্সপ্লেইন করলাম, সেটাই কিন্তু লিগ্যাল সেন্সটাকে আমি এক্সপ্লেইন করলাম, যে আসলে এটা শুধুমাত্র ভূপৃষ্ঠকে বোঝায় না, তার বিলো এবং অ্যাবভ যা যা থাকে সব কিছুকেই কিন্তু ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। সেখানে আসলে কি আছে দেখি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখো যে এখানে একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে, এবং সংজ্ঞাটি হচ্ছে যে তোমার স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950, সেখানে সেকশন 2 সাবসেকশন 16, সেখানে কিন্তু ল্যান্ডের সংজ্ঞা দেওয়া হয়েছে। তোমরা যদি দেখো যে এই আইনটি কি আসলে, যদি ভূমি আইন পড়ি, ভূমি আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন সেটি হচ্ছে স্যাট। এটাই হচ্ছে বেজ ল অফ ল্যান্ড ল, তাই না? ল্যান্ড ল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইন হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, সংক্ষেপে যেটাকে বলা হয় স্যাট অ্যাক্ট 1950। অর্থাৎ ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায়, তখন এই আইনগুলো, ব্রিটিশরা যাওয়ার পরে এই আইনগুলো আসে। তো এই আইনগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ তোমরা জানো যে এই আইনের বলেই কিন্তু আজকে আমরা যে ভূমির মালিক হই, আমরা জমি পারচেস করতে পারি, আমরা জমি সেল করতে পারি, আমরা জমি হোল্ড করতে পারি। এই যে যে আমরা ওন করার যে ক্ষমতা, মালিক হবার যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু 1950 সালের আগে ছিল না। তখন জমিদাররা মালিক ছিল। জমিদারদের কাছ থেকে আমরা সম্পত্তি সেটা পত্তন নিতাম বিভিন্ন সময়ের জন্য, 1 বছর 2 বছর এভাবে, তো খাজনার বিনিময়ে। তো এখন কি, এখন কিন্তু আমরা ভূমির মালিক আমরা নিজেরা হতে পারি। হ্যাঁ, সো এখন কিন্তু সব ভূমির মালিক রাষ্ট্র না, সব ভূমির মালিক কিন্তু জনগণের হাতে এখন। সো এই বিষয়টি কিন্তু কোন আইনের মাধ্যমে আসছে, সেটি কিন্তু স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট। এবং সেখানে ল্যান্ডের যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হয়েছে, আমি রিড আউট করছি এভাবে, যে ল্যান্ড মিনস ল্যান্ড হুইচ ইজ কাল্টিভেটেড, আনকাল্টিভেটেড or covered with water at any time of the year, and includes benefits arising out of land, houses or buildings, and also things attached to earth or permanently fastened to anything attached to the earth. সো এই বিষয়টি খেয়াল করো যে এখানে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেটিও কিন্তু আমরা যে আইনগত যে সংজ্ঞা একটু আগে দেখলাম, জেনারেল সংজ্ঞা, সেটার কাছাকাছি, তাই না? যে আসলে ভূমি বলতে কাল্টিভেটেড আর আনকাল্টিভেটেড, অর্থাৎ কৃষি সেটা চাষাবাদ করা হয় অথবা অকৃষি চাষাবাদ করা হয় না, অন্য পারপাসে ইউজ হয়, সেটিও ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে।
এবং আরেকটি বিষয় এখানে টেনে আনা হয়েছে, সেটা হচ্ছে ইট ইনক্লুডস বেনিফিটস অ্যারাইজিং অফ ল্যান্ড হাউসেস, অর্থাৎ ভূমির সাথে যদি কোনো অ্যাটাচড হাউস থাকে, অর্থাৎ কোনো বাড়িঘর থাকে অথবা কোনো বিল্ডিং থেকে থাকে, কোনো নির্মাণ বিল্ডিং থেকে থাকে, সেটারও যে কোনো বেনিফিট যদি আসে, সেই বেনিফিটটাও কিন্তু কী হবে, ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। সো কেয়ারফুলি শুনে রাখো যে শুধু ভূমি বলতে আমরা আর্থ সারফেসকে বলছি না, তার সাথে যদি অ্যাটাচড কোনো বিল্ডিং এবং হাউসেস থাকে এবং তার থেকে যদি কোনো বেনিফিট অ্যারাইজ হয়, সেই বেনিফিটটাও কিন্তু ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। ওকে, আই থিঙ্ক ইউ আর ভেরি ক্লিয়ার যে তোমরা ভূমির সংজ্ঞাটা বুঝতে পারছো। সো আমরা নেক্সটে চলে যাই, যে আসলে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা দেখি যে ক্লাসিফিকেশন অফ ল্যান্ড। ওকে, আমরা ভূমির সংজ্ঞাটা পড়ে ফেললাম। তো এখন আমরা ভেরি বেসিক কিছু নলেজের মধ্যে আরেকটি হচ্ছে যে ভূমির প্রকারভেদ, অর্থাৎ ভূমির ক্লাসিফিকেশন। ভূমি কত ধরনের? তো ভূমিকে আমরা দুই ধরনের বলে জানি। একটি হচ্ছে আমরা দেখছি যে তোমার এগ্রিকালচারাল ল্যান্ড, আর একটি হচ্ছে নন এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ একটিকে আমরা বলছি কৃষি জমি, আর একটাকে আমরা বলছি অকৃষি জমি। তো কোনটি কৃষি জমি, কোনটি অকৃষি জমি, সেটি আমরা দেখব, সেটাও আমরা দেখব। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। ওকে, এখানে আমরা দেখছি যে এগ্রিকালচারাল ল্যান্ড। ওকে, তোমরা জানো যে এগ্রিকালচারাল বাংলা হচ্ছে কৃষি জমি। তো কোনটিকে কৃষি জমি বলবো, সেটি হচ্ছে যে এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে যে ল্যান্ডটা মেইনলি যেটা ইউজ করা হয় কোন পারপাসে, এগ্রিকালচার অর হর্টিকালচার, অর্থাৎ বাগান বা ফলমূল এগুলোর চাষাবাদের জন্য যদি কোনো জমি ব্যবহার করা হয় সেটাকেও কৃষি জমি বলছি, অথবা কোনো একেবারে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে জমিটা ইউজ করা হয়। সো এটাকে আমরা এগ্রিকালচারাল ল্যান্ডকে বলতে পারি যে দ্যাট ক্যান বি ডিফাইন্ড এজ এ ল্যান্ড হুইচ ইজ ইউজড ফর দ্য পারপাসেস কানেক্টেড উইথ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, অর্থাৎ এগ্রিকালচার এবং হর্টিকালচার পারপাসে যখন একটি ল্যান্ডকে ব্যবহার করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এগ্রিকালচারাল ল্যান্ড এবং অথবা কৃষি জমি। আরেকটি বিষয় আছে যেমন নন এগ্রিকালচারাল ল্যান্ড। তো নন এগ্রিকালচারাল ল্যান্ডকে আমরা বলছি অকৃষি জমি। এই অকৃষি জমি এটাও সংজ্ঞায়িত করা আছে আরেকটি গুরুত্বপূর্ণ আইন, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে নন এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্ট 1949, অর্থাৎ দুটি আইন খুব একই সময়ে আসা, কাছাকাছি সময়ে, একটি 49 সালে আর একটি 50 সালে। এই দুটি আইন বলেই কিন্তু কৃষি এবং অকৃষি জমি আমরা হোল্ড করতে পারি। তো অকৃষি জমি আসলে কোনটি, যে অকৃষি জমি হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে যেটা এগ্রিকালচারাল অথবা হর্টিকালচার পারপাস ইউজ হয় না, সেগুলোই আসলে অকৃষি জমি, তাই না? সো দ্যাট ল্যান্ড ইজ ইউজড ফর দ্য পারপাসেস নট কানেক্টেড উইথ এগ্রিকালচার অর হর্টিকালচার, অর্থাৎ এগ্রিকালচার এবং হর্টিকালচার পারপাসে যখন ইউজ হয় না, তখনই সেটাকে আমরা বলছি যে নন এগ্রিকালচারাল ল্যান্ড। ওকে, আমরা নন এগ্রিকালচারাল ল্যান্ডের আরও কিছু আমরা সংজ্ঞা দেখব যে নন এগ্রিকালচারাল ল্যান্ড আসলে কি। নন এগ্রিকালচারাল ল্যান্ড আমরা একটি হেডিং দেখতে পাচ্ছি যে নন এগ্রিকালচারাল ল্যান্ড ডাজেন্ট ইনক্লুড। আসলে নন এগ্রিকালচারাল ল্যান্ডকে আমরা প্রথমে সংজ্ঞায়িত করছি যে সেটি কি হবে না, সেটি কোনো এগ্রিকালচারাল পারপাস ইউজ হবে না এবং হর্টিকালচার পারপাস ইউজ হবে না, কিন্তু সেখানে আবার বলে দিল যে কোনগুলো ইনক্লুড হবে না। ওকে, একটা ল্যান্ডকে তুমি এগ্রিকালচারাল ল্যান্ডকে তুমি কি করলে, লিজ দিলে, অর্থাৎ একটা জমিকে লিজ দিলে সেটা এগ্রিকালচারাল পারপাসে, কিন্তু পরে দেখা গেল দ্যাট ল্যান্ড ইজ বিং ইউজড ফর আদার পারপাসেস, অর্থাৎ সেটা অন্য পারপাসে ইউজ হচ্ছে, হুইচ ইজ লেস দ্যান 12 ইয়ার্স, 12 বছরে যখন অন্য পারপাসে ইউজ হবে, যদি 12 বছরে সেটি কম হয় তাহলে সেটিকে কিন্তু আমরা নন এগ্রিকালচারাল ল্যান্ডের এটা সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে কিন্তু না, সেটি মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন অর ম্যানুফ্যাকচার অফ টি, অর্থাৎ একটা ল্যান্ড যখন তোমার চা উৎপাদনের জন্য, অর্থাৎ টি গার্ডেনগুলো আমরা যেটা বলি, সেটি কিন্তু নন এগ্রিকালচারাল ল্যান্ড এবং সেগুলোও কিন্তু অকৃষি জমি। আরেকটি আছে যে ল্যান্ড হেল্ড ফর দ্য এক্সারসাইজ অফ রাইট ওভার ফরেস্ট অর রাইটস ওভার ফিশারিজ অর রাইটস অফ মিনারেলস, অর্থাৎ সেকশন 5 এবং সেখানে 5-এর 2 এবং 85 এই সেকশনগুলোতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে যদি ফরেস্ট, অর্থাৎ ফরেস্ট এবং রাইটস ওভার ফিশারিজ অর রাইট টু মিনারেলস, এই ক্ষেত্রে যদি কোনো তোমার যে কোনো রাইটকে তোমার যদি করা হয়, এক্সারসাইজ করা হয়, সেই রাইটটা কিন্তু
বা সেটাকে সেই ল্যান্ডকে কিন্তু আমরা নন এগ্রিকালচারাল ল্যান্ডের অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ ফরেস্টের ক্ষেত্রে যদি কোনো রাইটের উদ্ভব হয়, তারপর ফিশারিজের ক্ষেত্রে কোনো রাইটের উদ্ভব হয়, মিনারেলসের ক্ষেত্রে রাইটের উদ্ভব, সেটাকে আমরা কিন্তু নন এগ্রিকালচারাল ল্যান্ড এই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো না। ওকে, তো আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারছি যে কোনটা এগ্রিকালচারাল ল্যান্ড এবং কোনটা নন এগ্রিকালচারাল ল্যান্ড। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাব। আমরা নন এগ্রিকালচারাল ল্যান্ডে ছিলাম। তো আমরা আরেকটি বিষয় এখন দেখব যে আসলে যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ল্যান্ড ল অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কারণে যে আমরা দেখলাম যে ল্যান্ড কাকে বলে, ল্যান্ডের প্রকারভেদ কী, সেটা এগ্রিকালচারাল ল্যান্ড এবং নন এগ্রিকালচারাল ল্যান্ড। তো এরপরে আমরা যেটা দেখছি যে ল্যান্ড ল অ্যান্ড হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। তো ল্যান্ড লটা কি? ল তো ল জানো, এই লটা যখন যুক্ত হবে রিলেটিং টু ল্যান্ড, এই লটা যদি যুক্ত হয় রিলেটিং টু রাইটস ইন অর ওভার ল্যান্ড, অর্থাৎ লটা যখন ল্যান্ড সম্পর্কিত, লটা যখন ল্যান্ড থেকে উদ্ভূত কোনো রাইটস সম্পর্কিত, এবং লটা যখন রিলেটিং টু প্রসেস হোয়ার বাই দোজ রাইটস অ্যান্ড ইন্টারেস্ট আর ক্রিয়েটেড, ট্রান্সফার্ড অর এক্সটিংগুইশড। অর্থাৎ একটা ল্যান্ডের রাইট তোমার কখন সৃষ্টি হবে, একটা ল্যান্ডের রাইট তোমার কখন তোমার বিলুপ্ত হবে, একটা ল্যান্ডের রাইট কখন তোমার হস্তান্তর হয়ে যাবে, এই সব বিষয়গুলো যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকেও কিন্তু আমরা বলছি যে ল্যান্ড ল। সো ল্যান্ড ল সেই ল যে লটা ল্যান্ডের বিষয়গুলো ডিল করে, যে লটা ল্যান্ড হতে উদ্ভূত কোনো রাইটস সেটি সে সম্পর্কিত বিষয় ডিল করে, যে লটা ল্যান্ডস থেকে যে রাইটসগুলো ক্রিয়েটেড হয়, ল্যান্ডসের বিষয়ে কোনো রাইটস যখন ট্রান্সফার্ড হয় এবং ল্যান্ডসের উপরে তোমার কোনো রাইটস যখন বিলুপ্ত হয়, এই বিষয়গুলো নিয়ে যখন কোনো আইন আলোচনা করে যে কখন তুমি একটি সম্পত্তির মালিক হতে পারবে, কখন একটা সম্পত্তির অধিকার তোমার বিলুপ্ত হতে পারে, কখন একটা সম্পত্তি তোমার কাছ থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে, হ্যাঁ, তো এই বিষয়গুলো কখন কী অবস্থায় তুমি ট্রান্সফার করতে পারো, এই বিষয়গুলো যখন কোনো আইন আলোচনা করবে সেটাকেও আমরা কিন্তু ল্যান্ড ল বলে থাকবো। এবং এই কারণে বলা হচ্ছে যে ল্যান্ড ল ইজ এ সাবস্ট্যান্টিভ অ্যান্ড প্রসিডিউরাল ল। মানে হচ্ছে যে ল্যান্ড লকে আমরা বলছি একাধারে সাবস্ট্যান্টিভ আর একটা হচ্ছে প্রসিডিউরাল। অর্থাৎ আমরা এটাকে মানে দুইটি আইনে বলছি। এটি যেমন ল্যান্ডকে ডিফাইন করে, তোমার রাইটসগুলোকে ডিফাইন করে, হ্যাঁ, ল্যান্ডের সাথে তোমার কী কী রাইটসগুলো আছে সেটা যেমন ডিফাইন করছে, এবং সেই সাথেই প্রসিডিউরও বর্ণনা করছে যে কখন এই রাইটসগুলো তোমার থাকবে এবং কখন থাকবে না, একটি কিভাবে কি হবে। অর্থাৎ টোটাল এটা যেমন প্রসিডিউরাল বিষয়ও ডিল করে, আবার এটা মূল অধিকার সংক্রান্ত বিষয়গুলোও ডিল করে। এই কারণে ল্যান্ড ল ইজ কল্ড এ সাবস্টেন্টিভ ল অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রসিডিউরাল ল। এটাকে আমরা বোথ সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল বলেই কিন্তু জানি। তো আশা করি আমার সাথেই থাকো এবং আমরা আরও অন্যান্য বিষয়গুলো আমরা জানবো যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ল। এটা আমরা নেক্সট লেকচারে আমরা আলোচনা করব যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ল খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।